দীর্ঘদিন পর আমি ভ্রমণ করছি ঢাকা থেকে বেনাপোলে রয়্যাল কোচের বিজনেস ক্লাস হুন্দাই বাসে। এই পথের ভাড়া ১৪০০ টাকা, সেখানে আমি মাত্র ১,০০০ টাকায় টিকিট পেয়েছি। রয়্যাল কোচের এই ডিসকাউন্ট বর্তমান সময় ওই পথে চলাচলকারী সব যাত্রী পাচ্ছেন। শুধু ঢাকা থেকে যশোর বেনাপোল না, যারা কলকাতা পর্যন্ত ভ্রমণ করবেন তারাও এই ডিসকাউন্ট পাবেন। ভাড়ায় ছাড় পাওয়ার পাশাপাশি আমার সময় লেগেছে অনেক কম, মাত্র ৪.৫ ঘন্টায় পৌঁছে গিয়েছি বর্ডার এলাকায়। আজকের ভিডিওতে এই বাসের টিকিট কাটা সংক্রান্ত তথ্যের পাশাপাশি বাসের কন্ডিশন কেমন ছিল প্লাস ভ্রমণ কেমন ছিল সার্বিক বিষয় তাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রয়্যাল কোচের বহরে থাকা ১১৮৭-৯০ এই বাসটিতে আমি এবার ভ্রমণ করেছি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত। রয়্যাল কোচ মূলত ঢাকা কলকাতা রুটে সার্ভিস দিয়ে থাকে, তবে হুন্দাই বাস যেহেতু ওপারে যেতে পারে না, ফলে এই বাসগুলো যায় বেনাপোল সীমান্ত পর্যন্ত। এই বাসে সাধারণত কলকাতার যাত্রী বেশি ভ্রমণ করেন, আর বর্তমান সময়ে রয়্যাল কোচ দিচ্ছে দারুণ ডিসকাউন্ট। ৪০০ টাকা কমিয়ে তারা ১,০০০ টাকায় টিকিট বিক্রি করছে বিজনেস ক্লাসের এই হুন্দাই বাসগুলোতে। এই বাসগুলোর বয়স মোটামুটি হয়ে গেছে, সেই হিসেবে কন্ডিশন এখনও পর্যন্ত এরকম খারাপ হয়নি। যাত্রাপথে একটু ঝাঁকি অনুভব করেছি, সেটা চাকার কারণে। এছাড়া সার্ভিস থেকে শুরু করে বাকি সব কিছুই বেশ ভালোই পেয়েছি আমি। আমার ভ্রমণের দিন এই বাসের চালকের আসনে ছিলেন দুলন ভাই। তিনি বেশ সুপরিচিত একজন চালক, দীর্ঘদিন ধরে দেশের লাক্সারি সেগমেন্টের বেশ কিছু বাস তিনি চালিয়েছেন। বর্তমানে রয়্যাল কোচের এই হুন্দাই বাস ঢাকা বেনাপোল রুটে চালাচ্ছেন। আমি বাসের ভেতরটা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, বিজনেস ক্লাসের সিট সেই হিসেবে ২৮ সিটের বাস। 1:2 ফরম্যাটে এই বাসে সবগুলো সিট বসানো আছে, আর পেছনের সিট ৪টি। এই হচ্ছে বাসের সিটের অবস্থা। হুন্দাই বাসে সচরাচর অনেকেই হয়তো এতদিনে ভ্রমণ করে ফেলেছেন, এই বাসও তার ব্যতিক্রম না। হুন্দাইয়ের সিটগুলো বেশ ভালোই কমফোর্টেবল, প্রতি সিটের সাথে আপনারা লেগ রেস্ট পাবেন, আর লেগ স্পেসও ভালো। আর এই বাসের সবচেয়ে আরামদায়ক হচ্ছে নেক পিলো, এটি আপনাকে বেশ স্বস্তি দেবে ভ্রমণকালীন সময়ে। এটি খুবই নরম। এখন পর্যন্ত যতগুলো হুন্দাই আমি ভ্রমণ করেছি এত নরম নেক পিলো আমি কোথাও পাইনি। ডাবল সিট বা সিঙ্গেল সিট সব সিটে একই রকম সুবিধা। আর লেগ রেস্ট উঠানোর জন্য বা সিট পেছনে শুয়ে দেওয়ার জন্য আপনারা এখানে সুইচ পাবেন। এই সুইচের সাহায্যে আপনারা এই কাজগুলো করতে পারবেন, আপনাদের মতো সিট কমফোর্টেবল করে নিতে পারবেন। আর ভালো পরিমাণে লেগ স্পেস থাকার কারণে লেগ রেস্ট উঠালে এবং সামনের সিট যদি পেছনে ফোল্ডিংও করে দেয় তাতেও কোনো সমস্যা হবে না পা রাখতে। প্রতি সিটের সাথে আপনারা বেল্ট পাবেন, নিরাপত্তার দিক বিবেচনা করে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আর প্রতি সিটের উপরে এসি নব আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন, অন অফ করে রাখতে পারবেন। এখানে রিডিং লাইট আছে, সেগুলো আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। সাউন্ড বক্স আছে, গাইড যদি আপনাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেয় সেগুলো আপনারা সিটে বসে সব শুনতে পারবেন। আর এই হচ্ছে কম্বল। যাত্রাপথে আপনারা কম্বল পাবেন একটি করে, 1/2 লিটার করে পানি। এই কম্বলগুলো তুলনামূলক আমার কাছে একটু ছোট মনে হয়েছে, যদি আরেকটু বড় করা সম্ভব হয় রয়্যাল কোচের পক্ষ থেকে আমি তাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো। আর এই বাসের সামনে ফ্রিজ আছে, এখানে পানির বোতল রাখা হয়, ঠান্ডা পানি যাত্রীদেরকে দেওয়া হয় গরমের সময়। যাই হোক, আমি টিকিট করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর থেকে। এটি হচ্ছে ৩২ নম্বরের কাউন্টার, অর্থাৎ পান্থপথ বা কলাবাগান কাউন্টার নামে এগুলো পরিচিত। এই এলাকার যে কাউন্টার আছে এখানে রয়্যাল কোচের কাউন্টার। বেনাপোল কলকাতার পাশাপাশি তারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারও সার্ভিস দিয়ে থাকে। বেনাপোলে হুন্দাই বাসের পাশাপাশি স্লিপার বাস চলাচল করে ৩ কি ৪ শিডিউলে। রাত ১০:৪৫ এই ৩২ নম্বর থেকে বাস ছাড়ার কথা ছিল। বাসটি এখানে নির্ধারিত সময়ে চলে আসে, দেখতে পাচ্ছেন ১০:৫৪। আমাদের বাসটি কলাবাগান ত্যাগ করছে, অর্থাৎ এই ৩২ নম্বর এলাকা ত্যাগ করছে। বাসটি আরামবাগ হয়ে তারপর সীমান্তে চলে যাবে। আমরা ১১টার সময় ৩২ নাম্বার পার করলেও আরামবাগ থেকে বাস ছাড়ে রাত ১২টায়, কারণ ওখানে টাইম দেওয়া হচ্ছে রাত ১২টায়। যানজট থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আরামবাগ যেহেতু প্রধান হাব এসি বাসগুলোর, সেই হিসেবে ওখানে সময়টি বেশি রাখার জন্য ১২টায় টাইম দেওয়া। কিন্তু আমরা যেহেতু কোনো যানজটে পড়িনি, যার কারণে ১১:১৫টার মধ্যে আমরা আরামবাগে চলে যাই। ফলে সেখানে আমরা প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করি, তারপর আমাদের বাসটি ছেড়ে এখন মেয়র হানিফ ফ্লাইওভারে উঠছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের বাসটি এক্সপ্রেসওয়ে দিয়ে যাবে। সচরাচর বাসগুলো নড়াইল হয়ে যায়, কিন্তু আমাদের বাসটি যাবে ফরিদপুর মাগুরা হয়ে, কারণ মাগুরাতে ২জন কি ৩জন যাত্রী নামার আছে এই বাসের। আর যেহেতু রাতের বেলা, সেই হিসেবে সময় খুব বেশি লাগেনি, মাত্র ৪.৫ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি বেনাপোলে। আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখানে কোম্পানির পক্ষ থেকে বাসের গাইড সবুজ ভাই যাত্রীদের উদ্দেশ্যে ফার্স্ট ব্রিফিং দিয়ে দিচ্ছেন, অর্থাৎ যাত্রা শুরুর ব্রিফিং। এবং আপনাদের সহযোগিতার দায়িত্বে আমি গাইড হিসেবে সবুজ কুমার আপনাদের সাথেই থাকবো। আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন, তা আমি সমাধানের জন্য সাধারণ চেষ্টা করব। ভ্রমণের শুরুতেই আপনাদের সাথে অনুরোধ করবো
মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠার পর আমাদের বাস একটু কাঁপতে থাকে, মনে হচ্ছে চাকা কাঁপছে। তো এতে যাত্রীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে যে চাকার মধ্যে কোনো সমস্যা হলো কিনা। এতক্ষণ আপনারা হয়তো একটু শব্দ শুনতে পেয়েছেন। পরবর্তীতে যেটা জানতে পারলাম, হুন্ডাই বাসগুলোতে তো টিউবলেস চাকা থাকে, কিন্তু ডান পাশের একটি চাকায় টিউবওয়ালা চাকা লাগানো আছে, যার কারণে এই বাসে একটু কাঁপতেছে। এবং এটা নিয়ে শঙ্কা বা আতঙ্কের কিছু নেই। তবে পুরো রাস্তায় আমরা এরকম হালকা একটু ঝাঁকি অনুভব করেছি, আমি শুরুর দিকে যেটা বলেছিলাম। আর এমনটা হয়, আমি যেটা দেখলাম 80-90 100-তে যখন গাড়ি চলেছে তখন ওই ঝাঁকিটা কম মনে হয়েছে, কিন্তু তার নিচে যখন চলেছে তখন একটু বেশি মনে হয়েছে। এটা আমি বলবো ম্যানেজমেন্টের সার্ভিসিংয়ের দুর্বলতা। তাদের এখানে আর একটু কেয়ারফুল হওয়া উচিত, কারণ ভাড়া ছাড়ের বিষয়টি যাত্রীদেরকে যেমন আকৃষ্ট করে, আবার এই বিষয়গুলো একটু যাত্রীদেরকে বিমুখ করে তোলে। কারণ হুন্ডাই বা সব সময় সবাই কমফোর্টেবলের জন্যই ভ্রমণ করে থাকে। সেই দিক থেকে অন্য সব কিছুই ঠিক ছিল, সার্ভিস থেকে শুরু করে বাসের কন্ডিশন সবই ভালো পেয়েছি। শুধুমাত্র এই বিষয়টি, যেটি হচ্ছে একটু শব্দ হচ্ছিল বা গাড়ি হালকা হালকা কাঁপছিল, এই বিষয়গুলো আমি বলবো ম্যানেজমেন্ট একটু খেয়াল রাখবে। গাড়ি স্পিডে থাকলে তো কাঁপানো বন্ধ হয়ে যাবে, আশের নিচে থাকলে কাঁপাবো। বা ইয়ের কারণ কি, এরকম কাঁপার কারণ কি? কাঁপার কারণ কি? কাপড় কারণটা হচ্ছে টায়ারের পাশে যে হাওয়া আছে, এই গাড়িগুলো তো সবসময় টিউবওয়েলের চাকা থাকে। হ্যাঁ, একটা চাকা হচ্ছে টিউবওয়ালা চাকা লাগানো আছে। ওই চাকাটার কারণে গাড়িটা একটু ওই চাকাটার কারণে গাড়িটা একটু শেক করতেছে। তাছাড়া কোনো বুঝছি। problem নাই। এখানে আপনারা রয়্যাল কোচের হুন্ডাই বাসের পথ চলা দেখতে থাকুন। 100-এর উপরে আমাদের বাসকে আমি কখনো চলতে দেখিনি, সবসময় 80 থেকে 100 এরকম ফাঁকা রাস্তায় এবং স্মুথলি চালক বাস চালিয়েছেন। এভাবে চলতে চলতে পদ্মা সেতুর আগে আমরা দেখা পাই টুঙ্গিপাড়া এক্সপ্রেসে। এই বাসটিকে আমাদের চালক এখানে উঠে দিয়ে ফেলেন। পদ্মা সেতু পার হওয়ার পর আমাদের দেখা হয় দেশ ট্রাভেলসের হুন্ডাইয়ের ওই বাসটি বেনাপোলের, অর্থাৎ কলকাতার বাস যাবে বেনাপোল পর্যন্ত। বেনাপোল থেকে ওই বাসের যাত্রীরাও অন্য বাসে চলে যাবেন সীমান্ত পার হয়ে। আমাদের চালক যদিও দেশ ট্রাভেলসের পিছু লাগেননি, তবে বেশ কিছুটা সময় দেশ ট্রাভেলসের পিছুই গাড়ি চালিয়েছেন। এর মধ্যে বরিশালের কিং সাকুরা এসে হাজির, আমাদেরকে ওটি দিয়ে দেশ ট্রাভেলসের পিছু লাগে। দেশ ট্রাভেলসকে ওটি দিতে সাকুরা এক পর্যায়ে রাস্তার সাইডেও নেমে যায়। ক্যামেরা হয়তো পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ সামনে একটি পিক আপ আছে, তবে আপনারা যদি একটু খেয়াল রাখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন বিষয়টি। মাঠ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শেষ, আমরা এখন ফরিদপুর দিয়ে চলছি। আমাদের বাসটি ফরিদপুর হয়ে মাগুরা হয়ে যশোর দিয়ে চলে যাবে বেনাপোলে। এটা হচ্ছে ফরিদপুরের রাস্তা। রাতের বেলা গাড়ি এমনিতেই কম, যার কারণে রাস্তা ফাঁকা। আমাদের চালকও রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন, তবে এই রাস্তাগুলো একটু ভাঙাচোরা আছে বিভিন্ন জায়গায়। এরপর ফরিদপুর শহর পার হয়ে আমরা চলে আসি হোটেল বিরতিতে। দেখতে পাচ্ছেন 2টা 3 বাজে।
ঢাকা থেকে আমাদের বাসটি ছাড়ে রাত 12টার পর। এই ফরিদপুর পর্যন্ত আসতে মাত্র 2 ঘন্টা সময় লেগেছে আমাদের। এখানে আধা ঘন্টার যাত্রা বিরতি, এরপর বাসটি আবার তার নিজস্ব গন্তব্যে ছুটতে শুরু করবে। ঘড়ির কাঁটায় 2:30 বাজে। হোটেল বিরতি শেষে আমরা বাসে উঠে গেছি। আমাদের বাসটি এখন যাত্রার জন্য প্রস্তুত। এটি হচ্ছে ফরিদপুরের প্রধান সড়ক, যেটি দৌলতিয়া ঘাট পর্যন্ত গিয়েছে। অর্থাৎ এক সময় বাসগুলো এই পথ দিয়ে যাতায়াত করত। পদ্মা সেতু হওয়ার পর অধিকাংশ বাস এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে, কারণ সময় কম লাগে এদিক দিয়ে ঢাকায় ঢুকতে। আর এই পাটুরিয়া ঘাট দিয়ে গেলে সময় অনেক বেশি লাগে, যার কারণে বাসগুলো এখন আর এদিক দিয়ে খুব একটা চলাচল করতে চায় না। কিন্তু একটা সময় এটি ছিল একমাত্র পথ, যার কারণে চাপ অনেক বেশি ছিল। এখন যেরকম ফাঁকা দেখছেন এমনটা ছিল না। এখন শুধুমাত্র ঝিনাইদহ, মাগুরা আর এই বাসগুলো এদিক দিয়ে চলে, অর্থাৎ মেহেরপুরের বাস, আর টুকটাক এই যশোরের গাড়ি এদিক দিয়ে চলে। এছাড়া খুলনা, বরিশাল বা বাকি ওই পথে সবই এখন পদ্মা সেতু দিয়ে নড়াইল বা বরিশাল রোড আছে ওই দিক দিয়ে চলে যায় ভাঙা থেকে। আমরা এখন মাগুরা শহরে। সামনে রয়্যাল এক্সপ্রেসের বাস দেখতে পাচ্ছেন, এটি চুয়াডাঙ্গার বাস। এই মাগুরা শহরে যাত্রী নামবে, সামনে ভায়না মোড় আছে, এখানে আমাদের বাস থেকে যাত্রী নামবে। মাগুরা শহর পার করে আমরা এখন যশোরের উদ্দেশ্যে। এই পথ বেশ সুন্দর, দুপাশে গাছপালা আছে, যদি অনেক সরু, দুটি বড় যানবাহন পাশাপাশি চলা একটু রিস্কি, তবুও বিশেষ করে দিনের বেলা একটু রিস্ক থাকে, কিন্তু রাতের বেলা রাস্তা ফাঁকা, যার কারণে বেশ স্বাচ্ছন্দ্যে আমাদের চালক এখান থেকে গাড়ি চালাচ্ছে। আর দিনের বেলা এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। পড়ার পরে লেগেছে প্রচুর কিন্তু লেগেছে। বর্ষাতে বর্ষা এলো না, বর্ষাতে ওই জায়গায় বসে গেছে, মানে 200 কিলোমিটার থাকে এরকম বসে গেছে। আর আগে তো এরকম ভালো ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, খেঁচা বাড়ি। কালভার্টগুলো বাড়ালাম না, এই কালভার্টগুলোর মতো কালভার্টগুলো খুব খারাপ ছিল। রাস্তার পরে করার পরে সলভ করে দুশো কিন্তু সলভ করেছে বাড়ি কেন ওই দিয়ে ওরকম ছিল, সলভ 200 সলভ। আর এখন নিচে হয়ে তারপরে বাড়ি খেঁচা বাড়ি। যশোর শহর পার করে আমরা এখন বেনাপোলের পথে। আমরা যখন যশোর পার করি তখন ঘড়ির কাঁটায় রাত 4টা। এদিক দিয়ে বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা, এতক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। এই বেনাপোলের রাস্তায় গাড়ি আরও কম, শুধুমাত্র কলকাতার বাসগুলো এদিক দিয়ে চলাচল করে। তবে দিনের বেলা এই রাস্তায় চলা বেশ কষ্টসাধ্য, কারণ স্থানীয় যে যানবাহন, অটো, রিক্সা, ভ্যান এগুলো প্রচুর পরিমাণে থাকে, টুকটাক লোকাল বাস থাকে। রাতে বেশ স্বাচ্ছন্দ্যেই এই পথে গাড়ি চালানো যায় এবং দ্রুতও যাওয়া যায়। এই যশোর থেকে বেনাপোল পর্যন্ত যেতে আমাদের বাসে সময় লেগেছে মাত্র আধা ঘন্টা, কিন্তু দিনে আপনি 1 ঘন্টা, 1.25 ঘন্টার আগে আপনি আসতে পারবেন না। আর রাস্তা সরু থাকলেও যেহেতু ফাঁকা, যার কারণে আমাদের বাস এখানেও 80 থেকে 100তেই চলেছে। আর আমি আগে বলেছিলাম পুরো পথ কিন্তু আমাদের চালক 100-র উপরে ওঠাননি, 80 থেকে 100 এটি ছিল তার অ্যাভারেজ গতি, যার কারণে আমাদের চালক খুব গতিতে না চালালেও নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই বেনাপোলে পৌঁছে গেছি। আমরা যখন বেনাপোলে আসি তখন 4:30 বাজে। এটা হচ্ছে বেনাপোল বাজার। এখানে বাসগুলো সিরিয়াল দিয়ে রাখা হয়, বিশেষ করে নন এসি বাসগুলো। অনেক এসি বাস এখান থেকে থাকে। আর সামনে হচ্ছে বর্ডার, যেখানে আমাদের বাস যাবে। ওই বর্ডারে আমাদের এই বাসের যাত্রা শেষ। যদি আমার বেনাপোল পর্যন্ত আসার কথা ছিল না, আমার নামার কথা ছিল যশোরের ঝিকরগাছায়, কিন্তু যেহেতু এত ভোর, অর্থাৎ আমার মনে হচ্ছে আমি অনেক আগে চলে এসেছি, যার কারণে বেনাপোল পর্যন্ত চলে আসে আমার। আর টিকিটও একই ভাড়া, ঝিকরগাছা বা বেনাপোল একই ভাড়া, যার কারণে আমার এ পর্যন্ত আসা, চিন্তা করলাম ভ্রমণটা শেষ করে দিই। তো এই ভোরে অনেক বাসে আমাদের আগে চলে এসেছে। ডেস ট্রাভেলসের বাস, শ্যামলী, এনার ট্রাভেলসের বাস, এছাড়া ডিরেক্ট যে বাসগুলো আছে আমি এগুলো দেখতে পেয়েছি। আর এই বর্ডার ভোরের দিকে বেশ জমজমাট হয়ে ওঠে, কারণ ঢাকা থেকে যাত্রীরা আসে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা আসে ভারত যাওয়ার জন্য। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বর্ডার। আপনারা যারা ভোরে বা আগে চলে আসবেন তারা এসে আগেই সিরিয়াল দিয়ে রাখতে পারেন। আর রয়্যাল কোচের এই বাসটিতে আমার দেখা মতে যারা এসেছেন তারা বেশ আগে চলে এসেছেন, হয়তো 1-150 মানুষের পরেই তারা সিরিয়াল পেয়ে গেছেন এখানে, অর্থাৎ কাটা সার্ভিসে এসেও তারা সিরিয়াল পেয়ে গেছেন, কারণ এই বাসটি খুব দ্রুত চলে এসেছে। আমি যেটা জানতে পারলাম প্রতিদিন রয়্যাল কোচের হুন্দাই বাস এরকম সময় চলে আসে, অর্থাৎ খুব বেশি জ্যামও যদি পরে ঢাকায় বা অন্য দিকে দেরি হয় সেক্ষেত্রে 5টা, তার বেশি এই বাসের হয় না। যাই হোক, এই বাসের যাত্রা এখানে শেষ। পাশাপাশি এই বাসের গাইড সবুজ ভাই এবং বাসের চালকের সহকারী
সালাম ভাই দুজনে মিলে এখন বাস পরিষ্কার করছেন, কারণ আবার সকাল 9টা কি 9:30টার সময় বাসের ফিরতি ট্রিপ আছে। ভারত থেকে যেসব যাত্রী আসবেন ঢাকা বা দেশের অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, তখন ওইসব যাত্রীকে নিয়ে এই বাস আবার রওনা করবে, যার কারণে তারা এখন সবকিছু গুছিয়ে নিচ্ছেন, বাস পরিষ্কার করছেন। এই বাসের চালক সহ অন্যান্য স্টাফদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানে শেষ করছি।